হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আবারও চলে আসলাম অসাধারণ একটি মুভির গল্প নিয়ে। মুভিটির নাম কিম জিয়ং। এই মুভিটা বিশেষ করে প্রত্যেক মেয়েদের জন্য। একটা সমাজে নারীরা কত বাধার সম্মুখীন হয় তা নিয়েই মুভির কাহিনী। তো সিনেমার মূল কাহিনীতে চলে যাই। এই মুভির মূল চরিত্র জিয়ং নামে এক মহিলাকে নিয়ে, যে একজন হাউসওয়াইফ। আর সকাল থেকেই তার কাজকর্ম শুরু হয়ে যায়, যেমন ঘর পরিষ্কার করা, কাপড় ধোয়া, খাবার প্রস্তুত করা। আর তারপর সে বেলকনিতে এসে তার চোখ দূর শহরে আটকে যায়। তখন পেছন থেকে একটি আওয়াজ আসে। আওয়াজটি হচ্ছে মা। তারপর সে ঘুরে দেখে আর হাসে তার 2 বছরের মেয়ের দিকে। সে আবার তার কাজে লেগে যায়। এদিকে আমরা দেখি তার হাজব্যান্ড হান ডক্টরের কাছে এসেছে তার স্ত্রী জিয়নের জন্য। হান কিছু বলার আগেই ডক্টর বুঝে যায় কি হয়েছে বা কেন হয়েছে। অন্যদিকে আমরা দেখি জিয়ন যখন তার মেয়েকে নিয়ে পার্কে বসেছিল, তখন তার পেছনে দাঁড়ানো কিছু অফিসের লোকেরা জিয়নকে শুনিয়ে শুনিয়ে বলে, ইস, আমাদেরও যদি কোনো স্বামী থাকত, তাহলে আমাদের সংসার চালানোর চিন্তা নিয়ে থাকতে হতো না, শুধু ঘরে বসে বসে টাকা উড়াতাম। দেখো, বিবাহিত মহিলাদের জীবন কত আরামের। এসব কথায় জিয়ন অনেক বিরক্ত হয়ে সেখান থেকে উঠে চলে যায়। এরপর আমরা দেখি হান তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে আর জিয়নকে ঘরের কাজে সাহায্য করতে যায়, কারণ জিয়নের হাতের কবজিতে ব্যথা পেয়েছে। খাবার টেবিলে জিয়ন তার নিজের খাবার বাদ দিয়ে বাচ্চাকে খাওয়াচ্ছে। তখন হান জিজ্ঞেস করে, অনেক দিন হয়ে গিয়েছে, এটা ঠিক হচ্ছে না কেন? তখন জিয়ন রেগে বলে, ডক্টরও তো একই কথা বলে যে আপনারা শুধু রাইস কুকার আর ওয়াশিং মেশিনের পাওয়ার অন অফ বাটন ছাড়া আর কি কাজ থাকতে পারে মহিলাদের? তারপরও কেন হাত ঠিক হচ্ছে না? আর জানি, আজকাল আমার কথাই সবার রাগ হয়। বাদ দাও, এসব নিয়ে আর কথা না বলি। কিন্তু হান তার স্ত্রীর মুড ঠিক করার জন্য বলে, চলো এই নতুন বছরে আমরা বাবা মার বাড়িতে বেড়াতে যাই, সেখানে গিয়ে কিছুদিন আরাম করবে তুমি। এটা শুনে জিয়ন বলে, হ্যাঁ, আরাম তো শুধু তোমার জন্য, আমাকে তো ওখানে গিয়েও সারাদিন কিচেনেই থাকতে হবে। হান তখন কথা পরিবর্তন করে বলে, চলো তাহলে আমরা অন্য কোথাও যাই। তখন জিয়ন বলে, আমি তো তোমাকে আগেই বলেছি, অল্প কয়েকদিনের ছুটিতে, যেমনটা তোমার জন্মদিনে তোমার বাবা মার সাথে কাটাবে, কিন্তু লম্বা ছুটি হলে আমরা অন্য কোথাও যাব। তুমি যখন ছুটি পাও তখন তুমি আমার কথা না শুনে সবসময় তুমি তোমার বাবা মার বাড়িতেই যাও, কারণ তুমি যদি না যাও তাহলে তোমার বাবা মা আমাকেই দোষারোপ করবে, নিজের আদরের ছেলেকে তো আর কিছু বলবে না। এগুলো শুনে হানের আরও বেশি চিন্তা হয় তার স্ত্রীকে নিয়ে, কারণ কোনোভাবেই তার স্ত্রীকে ভালো অনুভব করাতে পারছে না। তারপর সত্যি নতুন বছর শুরু হয়ে যায়। আমরা দেখি প্রত্যেক বছরের মতো এবার ছুটিতেও জিয়নকে হানের বাবা মার বাড়িতেই নিয়ে এসেছে। আর বাড়িতে আসার সাথে সাথে জিয়ন তার শাশুড়ি মায়ের সাথে খাবার বানাতে লেগে পড়েছে। এত বেশি খাবার বানাতে দেখে হান মাকে জিজ্ঞেস করে, বাড়িতে কি কোনো দাওয়াত আছে, মেহমান আসবে, এত খাবার কেন বানাচ্ছ? তখনই হানের চোখ পড়ে বেসিনে থাকা থালা বাসনের উপর। সে বুঝতে পারে বাসনগুলো তার বউকেই ধুতে হবে, এজন্য সে বাসনগুলো ধোয়ার জন্য লেগে যায়। এমনটা করার কারণ হচ্ছে ডক্টরের পরামর্শ অনুযায়ী তার স্ত্রীকে একটু বিশ্রাম নিতে হবে। এজন্যই হান তার স্ত্রীকে এখানে নিয়ে এসেছে। কিন্তু এখানে আসার পর কাজ আরও বেড়ে গিয়েছে। হান যখন বাসনগুলো ধুতে যায় তা দেখে তার মায়ের মোটেও পছন্দ হয় না এবং উল্টো ছেলেকে খোঁচা মারতে থাকে। নিজের বউকে সাহায্য করার শখ কবে থেকে শুরু হলো রে? ছোট থেকে বড় হলেই একদিনও দেখলাম না মাকে হেল্প করেছিস। তখন জিয়ন তাড়াতাড়ি তার স্বামীর হাত থেকে প্লেট নিয়ে বলে, সমস্যা নেই মা, বাড়িতে সব প্লেট বাটি আমিই ধুই, এখন কি মনে করে সে প্লেট ধুচ্ছে আমি জানি না। তখন হান তার মায়ের সাথে মজা করতে থাকে আর বলে, সমস্যা নেই, আজকে না হয় আমি ধুই। হান হাসাহাসি করে পরিস্থিতিটা স্বাভাবিক করে। এরপর অনেক রাতে ঘুমানোর পরও সকাল সকাল যখন কিচেনে প্লেট বাটির শব্দ শুনে, তখন জিয়নকে তাড়াহুড়ো করে উঠতে হয়। তার চেয়ে তার শাশুড়ি আগে উঠেছে, এটা দেখে জিয়নের একটু খারাপ লাগে। আর তার শাশুড়ির চেহারায় বিরক্তির ছাপ দেখে তার মনে হতে থাকে, কেন আমি আরেকটু আগে উঠলাম না? যাই হোক, এরপর আমরা দেখে জিয়নের শাশুড়ি তাকে একটা নতুন বছরের গিফট দেয়, যা ছিল একটা এপ্রন। এটার মধ্যে ফুলের ডিজাইন করা। তারপর বলে, জানো, কতক্ষণ লাইনে দাঁড়িয়ে তোমার জন্য সিল্কের এপ্রনটা আমি নিয়ে এসেছি। এটা শুনে জিয়ন একটু মুচকি হেসে তাকে ধন্যবাদ জানায়। বাড়ির পুরুষরা সাধারণত দেরিতেই ওঠে। আমরা দেখি হানের বাবা দেরি করে ঘুম থেকে উঠে গোসল করে ঈশ্বরকে প্রার্থনা করে। তারপর সবাই টিভির রুমে বসে পড়ে, কিন্তু জিয়ন এখনও কিচেনেই রয়ে গেছে। তখন হান এসে বলে, তাড়াতাড়ি তৈরি হয়ে যাও, একটু পর আমরা তোমার মায়ের বাড়িতে যাব।
এই কথা শুনে জিয়নের চেহারার সকল ক্লান্তি দূর হয়ে যায়, কিন্তু তখনই ডোরবেল বাজে। আমরা দেখি হানের বোন আর তার পরিবার এসেছে। হানের বোনের স্বামী ভালো একটা কোম্পানিতে জব করে এবং তাদের দুজন বাচ্চা রয়েছে। হানের বোন সবার জন্য উপহার নিয়ে এসেছে। এসেই বলে, মা, শ্বশুরবাড়িতে আমাকে অনেক কাজ করতে হয়। মেয়ের এই কথা শুনে মায়ের দয়া চলে আসে। বলে, তুই এখানে কিছুদিন থাকবি, তোকে কোনো ধরনের কাজ করতে হবে না, শুধু আরাম করবি। তখন জিয়নকে অর্ডার দেয়, তাড়াতাড়ি কিছু খাবার নিয়ে আসো তো, তোমার ননদ এসেছে। এখানে জিয়নের মনে হয়, একই মা এক মেয়ের জন্য একরকম, আবার অন্য মেয়ের জন্য আরেক রকম কিভাবে হয়ে যায়। এগুলো ভেবেই জিয়নের চেহারা আবার কান্না রকম অবস্থায় চলে যায় এবং সে বুঝতে পারে আজকে তার বাবার বাড়িতে যাওয়া হবে না। এদিকে হান চাইলেও কিছু করতে পারছে না, কারণ তার বোন মাত্র এসেছে। যদি এখন বউ নিয়ে চলে যায়, ব্যাপারটা কেমন দেখায়? তাহলে মা বোন বলবে বউয়ের আঁচল ধরে ঘোরা তার অভ্যেস হয়ে গেছে। এইরকম একটা সিচুয়েশনে হঠাৎ করে জীবন বদলে যায়। হানের মাকে বলতে থাকে, শাশুড়িজি, আপনার কাছে কেন মনে হয় না যে আপনার মেয়ে এই সময়ে আপনার কাছে এসেছে, তার রেস্ট করা উচিত? তাহলে আমারও আমার মায়ের কাছে থাকা উচিত। যেভাবে আপনার মেয়েকে দেখলে আপনার ভালো লাগে, আমার মায়েরও তো আমাকে দেখলে ভালো লাগবে। এই কথা বলার সাথে সাথে হানের বাবার মা দুজনেই অবাক হয়ে যায় এবং বলে, বউ, তুমি আমাদের সাথে এভাবে কথা বলছো কেন? তখন হান তাড়াতাড়ি তাদের কাছে ক্ষমা চায় এবং বলে, পুরো ব্যাপারটা আমি পরে বলবো, এখান থেকে জিয়নকে নিয়ে চলে যায়। হান হয়তো এই ব্যাপারটা নিয়েই ডক্টরের কাছে গিয়েছিল, মানে এটা প্রথমবার হচ্ছে না, এর আগেও হয়েছে। বিষয়টা বুঝিয়ে বলছি। জিয়ন হঠাৎ হঠাৎ উচিত কথা বলে ফেলছে, এই জিনিসটা নিয়ে হানের টেনশন। এই জন্যই সে মনোরোগ বিশেষজ্ঞের কাছে গিয়েছিল। যাই হোক, জিয়ন রাস্তায় ঘুমিয়ে পড়ে। যখন তার ঘুম ভাঙে, এর আগে সে কি বলেছে কি করেছে তার কিছুই মনে নেই এবং বলে, আমার খুব মায়ের কথা মনে পড়ছে, আমি মায়ের কাছে যেতে চাই। তখন আমরা দেখি হান তার বোনকে ফোন করে বলে, শোন, মাকে সামলিয়ে নিস, আর এটা খেয়াল রাখিস ব্যাপারটা যেন বেশি দূর না যায়। আর এটাও রিকোয়েস্ট করে জিয়নকে ফোন করে তার মা যেন উল্টাপাল্টা কিছু না বলে। এখানে আমরা জানতে পারি জিয়নরা 3 ভাই বোন। জিয়ন সবার বড়, তারপরে একটা বোন, আর সবার ছোট ভাই হচ্ছে জিসু। জিয়ন বাবার বাড়িতে যাওয়ার পরে রুমের ভিতরে ঘুমাচ্ছে, আর হানের শাশুড়ি তার মেয়েকে নিয়ে বসে আছে। হান পানি খাবে, এজন্য তার মেয়েকে বলে পানি নিয়ে আসতে, কিন্তু মেয়ে বলে, জিসু তো এখানে বসে আছে, তাকে বলো। এ নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়। তখন বাধ্য হয়ে রেগে জিসু পানি আনতে চলে যায়। আর এদিকে আমরা দেখি রুমের ভিতরে শুয়ে থেকে জিয়ন সব কিছু শোনে এবং তার ছোটবেলার একদিনের কথা মনে হয়। তখন তারা 2 বোন স্কুলে পড়ত আর এই বাড়িতে নতুন এসেছিল। কোনো একটা বিষয় নিয়ে 2 বোনই হাসি ঠাট্টা করছিল। তখন তাদের দাদি এসে তাদের বলে, মেয়েরা এত জোরে হাসে না, যাও নিজের মাকে গিয়ে কাজে সাহায্য করো। এদিকে আমরা দেখি জিয়নের নানু এখানে কিছুদিনের জন্য এসেছে। খাবার টেবিলে জিয়নের দাদি বলে, আমার ছেলের কারণেই আমরা আজকে এত ভালো একটা দিন পেয়েছি। তারপর জিয়নের মাকে জ্ঞান দিয়ে বলে, শুধুমাত্র একটা ছেলে দিয়ে কিছুই হবে না, এজন্যই তো আমি বলি 4-4টে ছেলে হওয়া দরকার। আর মেয়েদের দিয়ে কি হয়, মেয়েরা তো পরাধীন, আরেকজনের বাড়িতে চলে যাবে, কাজে তো শুধু ছেলেরাই আসবে। তখন জিয়ন বলেছিল, কেন দাদি, আপনারও তো ছেলে 5টা, বাকি কেউ তো দেখে না, শুধুমাত্র এই জন্য আপনি আমাদের বাড়িতেই থাকেন। তখন দাদি ওকে ধমক দিয়ে চুপ করিয়ে দিয়েছিল, কিন্তু এটা দেখে জিয়নের বোন অনেক খুশি হয় এবং বলে, আমরাও তো মায়ের অনেক খেয়াল রাখব। তাই সবাই হাসতে থাকে। এরপর কাহিনী আবার বর্তমানে আসে। আমরা দেখি জিয়ন রুম থেকে বের হয়ে আসে, তার হাতে একটা মেগা ফাউন্টেন পেন ছিল, যা 10 বছর আগে তার বাবা যখন জার্মানি গিয়েছিল তখন শুধুমাত্র ভাইয়ের জন্য অনেক দাম দিয়ে নিয়ে এসেছিল, কিন্তু 2 বোনের জন্য শুধু পেন্সিল আর স্কেচবোর্ড নিয়ে এসেছিল। যাই হোক, জিয়ন ওই পেন্সিলটা অর্ধেক গ্লাস পানিতে ভিজিয়ে রাখে, যেটার ভিতর থেকে কালি বের হওয়া শুরু হয় এবং পানিতে গুলিয়ে যায়। ওই সব কিছু তখন হান দেখছিল, কিন্তু বুঝতে পারছিল না জিয়ন এগুলো কেন করছে। তার পরের দিন আমরা দেখি জিয়ন তার নিজের বাড়িতে চলে আসে। নিজের বাড়িতে আসার পর আবারও শুরু হয় সকাল সকাল রান্না করা এবং হানের জন্য লাঞ্চ বক্স প্যাক করা। লাঞ্চ বক্স প্যাক করতে করতে জিয়ন আপন মনে হঠাৎ করে বলে ওঠে, অদ্ভুত ব্যাপার, তোমার মা কালকে আমাদের জন্য কোনো খাবার প্যাক করে দেয়নি। এমনিতে সে প্রত্যেকবার কোনো না কোনো খাবার দেয়, কাল রাতে কি হয়েছিল? আমার তো কিচ্ছু মনে নেই, আমার মনে হয় একটু বেশি সবকিছু ভুলে যাচ্ছি। হান তখন সুযোগ দেখে বলে, হ্যাঁ, আসলে আমাদের মেয়েটা হওয়ার পরে তুমি একটু বেশি মন ভুলা হয়ে গেছ। আমি এমন একটা কেসের ব্যাপারে শুনেছি যে কোনো একটা মহিলার বাচ্চা হওয়ার পরে বাড়ির চাপে অনেক ডিপ্রেসড হয়ে গিয়েছিল, তারপর এমন সমস্যায় পড়েছিল। তখন জিয়ন চিন্তায় পড়ে বলে, আসলে কখনো কখনো আমার অতীতের কথা মনে হলে মন বিগড়ে যেতে থাকে, কিন্তু সেটা তো মাঝে মাঝে হয়, সবসময় তো হয় না।
তখন হান বলে, হ্যাঁ এটা ঠিক, তারপরেও ভালো একজন মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেখানো দরকার, আর এখন এটা একটা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। তখন জিওন বলে, হ্যাঁ ঠিক বলেছ। এটা শুনে হান অবাক হয়ে যায়। সে আশাও করেনি তার স্ত্রী এত তাড়াতাড়ি মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে রাজি হয়ে যাবে, কারণ এটা এমন একটা ডক্টর, কাউকে যদি এই ডক্টরের কথা বলা হয় নিজেকে পাগল ভাবা শুরু করে। এরপর আমরা দেখি জিয়ন যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন একটা মেয়েকে অফিসে যেতে দেখে, যার জন্য তার নিজের অফিসের কথা মনে পড়ে যায়। একদিন জিয়ন যখন অফিসে পৌঁছায় সে নোটিশ বোর্ডে দেখে চিফ কিমের আন্ডারে নতুন টিমের সিলেকশন লিস্ট টানানো হয়েছে, যেখানে জিওনের নাম নেই। যদিও সে জানে তার টিম সবচেয়ে দক্ষ, তার নাম থাকা উচিত ছিল। এই প্ল্যানিং সিলেকশনে তার টিমের ছেলেদের নেওয়া হয়েছে, কিন্তু তাকে নেওয়া হয়নি। তারপর আমরা দেখি ডিরেক্টর ইয়ানের সাথে এবং ইয়ানের বসের সাথে মিটিং শুরু করার জন্য বসেছে। এখানে দেখি সকল পুরুষরা মিটিং রুমে বসেছে। এরপর যখন জিওন আর তার মহিলা বস আসে তখন ডিরেক্টর ঠাট্টা করে বলে, চিফ কিম, তোমার ছেলে কি স্কুলে যায় ঠিকমতো? কারণ বাচ্চাদের দেখাশোনা একমাত্র মা ছাড়া আর কেউ ভালোমতো করতে পারে না। মা যদি চাকরিতে ব্যস্ত থাকে তাহলে বাচ্চাদের মধ্যে কোনো না কোনো দুর্বলতা থেকেই যায়। কালকে যদি তোমার বাচ্চা বিগড়ে যায় তবে এই ক্যারিয়ার দিয়ে কী লাভ? লোকেরা তোমাকেই জিজ্ঞেস করবে যে তোমার ছেলে এমন হলো কেন। এই কথার পর সেখানে বসা বাকি পুরুষরাও তার সাথে হ্যাঁ হ্যাঁ করতে থাকে। যাই হোক, এখানে ওই মহিলা বস চিফ কিম চাইলেই কিন্তু অনেক ভালো উত্তর দিতে পারত। তারপর সে ভাবে ওনার আন্ডারে কাজ করি, যে কাজের জন্য এসেছি সেটাই করা যাক। সে মাঝখান থেকে বলে, ডিরেক্টর সাহেব, যদি এই হাসি তামাশা শেষ হয় তাহলে কি মিটিং শুরু করা যাবে? এটা মূলত ডিরেক্টরের গালে জুতো মারার মতো ব্যাপার ছিল। এই কথায় সবাই চুপ হয়ে যায়। আর মিটিংয়ের শেষে চিফ কিম জিয়নকে নিজের অফিসে ডাকে এবং বলে, তোমার কাজ অনেক ভালো, তোমার বানানো রিপোর্টসগুলো পাঠিয়ে দিব। তখন কিছুটা ভয়ে ভয়ে জিয়ন বলে, আমি তো মনে করেছি আপনি আমাকে পছন্দ করেন না, এজন্য আমাকে নতুন টিমে রাখেননি। তখন চিফ কিম বলে, তুমি কি ওইটার কথা বলছো? আসলে সেজন্য না যে তুমি যোগ্য নও, অ্যাকচুয়ালি এই টিমটা আগামী 5 বছরের জন্য কমিটেড। মানে আগামী 5 বছর তুমি চাকরি ছাড়তে পারবে না। আমাদের মতো বিবাহিত যারা, তাদের যে বাচ্চা হবে না তার কোনো গ্যারান্টি নেই। এরকম 5 বছরের জন্য কমিটেড দেওয়া খুব টাফ ব্যাপার। তখন জিয়ন বলে, আপনি তো অনেক দিন ধরে চাকরি করছেন, আপনার সমস্যা হচ্ছে না? তখন চিফ কিম বলে, তোমার কি মনে হয় দুনিয়ার চোখে আমি একজন ভালো মা, ভালো একজন স্ত্রী বা ভালো একটা মেয়ে হতে পেরেছি? তোমার কি মনে হয় আমি সব দিকে সুখে আছি? শুনো, তুমি যেহেতু একটা মেয়ে, তোমাকে অনেক মোটা চামড়ার হতে হবে, শুনেও না শোনার ভান করতে হবে। তখন জিয়ন বলে, সমস্যা নেই ম্যাডাম, আমিও আপনার মতো হব, আমিও বাড়ি সামলাবো, অফিস সামলাতে পারবো। তারপর কাহিনী বর্তমানে চলে আসে, যেখানে আমরা দেখি যে জিয়ন সেদিন এত বড় বড় কথা বলেছিল, আজকের দিনে দেখা যায় সেই তার বাচ্চাকে প্লে স্কুলে দিতে এসেছে। আর এখানে আমরা আরও কিছু মায়েদের দেখি, তারা জিয়নকে একসাথে কফি খাওয়ার জন্য ডাকে। তাদের সাথে কথাবার্তা বলার পর এখানে জিয়ন জানতে পারে তাদের মধ্যে কেউ ইউনিভার্সিটি পাশ করে হাউসওয়াইফ হয়েছে, কেউ ম্যাথমেটিক্সে পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করে হাউসওয়াইফ হয়েছে, ক্যারিয়ার গড়তে পারেনি। এরপর সে রাস্তা দিয়ে আসার সময় বেকারির দোকানে একটা পার্ট টাইম জবের অ্যাডভার্টাইজ দেখে। জিয়নকে সেখানে দাঁড়ানো দেখে সেই দোকানের স্টাফ তাকে একটা ফর্ম ধরিয়ে বলে, যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে এটা কাজে লাগবে। তখনই তার কাছে পুরনো অফিস থেকে এক বন্ধুর কল আসে এবং বলে, আজকে দেখা করতে আসছি, তার অফিসে নাকি প্রমোশন হয়েছে, কারণ চিফ কিম চাকরি ছেড়ে দিয়েছে এবং সে নিজেই নিজের একটা মার্কেটিং কোম্পানি শুরু করেছে। তুমি যদি চাও সেখানে অ্যাপ্লাই করতে পারো, চিফ কিম তোমাকে অনেক পছন্দ করে। এই কথা শুনে জিয়নের চেহারা একটা নকল হাসি আসে। সে জানে সে চাইলেও এখন আর জবে যেতে পারবে না। তবে সেখান থেকে আসার পর সে এমনি এমনি ইন্টারনেটে অনেক চাকরি খোঁজে, তারপর ফোনটা বন্ধ করে একদিকে রেখে দেয়। অন্যদিকে আমরা দেখি অফিসে হান ভালো একজন মনোরোগ বিশেষজ্ঞ খুঁজছে। একবার কার কাছে মনে হয় মনোরোগ বিশেষজ্ঞ দেখালে ভালো হবে নাকি ফকির বা উঝা দেখালে ভালো হবে, কারণ মাঝে মাঝে জিয়ন ভিতর থেকে যে কথা বলে তা মনে হয় অন্য কেউ বলছে, জিয়নকে ভূতে ধরেছে এমন মনে হয়। যাই হোক, হান অফিসের কাজ ছাড়াও এটা ভেবে সারাদিন অনেক টেনশনে থাকে। এরপর হান ঘরে বসে বিয়ার খেতে খেতে জিয়নের আচরণ ফলো করছিল, কারণ আগেরবার যা হয়েছে তাতে সে ভয় পেয়ে গিয়েছে। পুরো পরিবারের সামনে জিয়ন হানের মাকে যেটা বলেছে তা খুব ভীতির একটা ব্যাপার। তার পরিবারের সাথে হানের সম্পর্ক ভেঙেই যাচ্ছিল প্রায়। তখন জিয়ন এসে বলে, এই পাশেই একটা বেকারিতে একজন ক্যাশিয়ার লাগবে, আমি ভাবছি সেখানে পার্ট টাইম জব করব, তুমি কি বলো? হান যেহেতু বিয়ার খেয়েছে, নেশার কারণে সে কিছুটা রেগে গিয়ে বলে, আমাদের মেয়ে এখনও অনেক ছোট, তুমি কিভাবে চাকরি করবে, প্রয়োজন নেই চাকরি করার। তখন জিয়ন একেবারে চুপ হয়ে যায়। তারপর হান বলে, দেখো, আমি বুঝতে পারি তোমার জন্য এটা অনেক কষ্টকর। তখন জিয়ন বলে, এটা জেনে ভালো লাগলো যে তোমার জানাটা কষ্টকর, কিন্তু জানাটা যথেষ্ট না। সে রাতে আমরা দেখি হান সোফায় ঘুমিয়ে পড়ে।
অর্ধেক রাতে তার যখন ঘুম ভাঙে সে দেখে জিয়ন টেবিলে বসে বিয়ার খাচ্ছে, যেখানে জিয়ন কখনো বিয়ার খায় না। আজকে দেখি জিয়নের ভিতর থেকে তার এক পুরনো বন্ধু কথা বলে ফেলে। সে বলে, আমি জানি তোমার স্ত্রীকে অনেক ভালোবাসো, কিন্তু কখনো কখনো শুধুমাত্র ভালোবাসাটা যথেষ্ট নয়, তোমার পাশের জনকে বুঝতেও হয়। এই কথা বলে জিয়ন সেখান থেকে চলে যায়। হান সেখানে বসেই কান্না করতে থাকে। এরপরের দিন আমরা দেখি হান একজন মনোরোগ বিশেষজ্ঞর কাছে যায়। তাকে বলে, কাল রাতে আমার স্ত্রী আমার কলেজ জীবনের সবচেয়ে ভালো বান্ধবী সেজে কথা বলেছে, যে বাচ্চা হওয়ার সময় মারা গিয়েছিল। জিয়ন মনে হয় এখনও এই ঘটনা থেকে এখনও বেরোতে পারেনি। জিয়ন আর হান একসাথে কলেজে পড়ালেখা করেছে, তারা কিন্তু প্রেম করে বিয়ে করে। এই কথা শুনে মনোরোগ বিশেষজ্ঞ বলে, আমি আপনার স্ত্রীর সাথে দেখা না করে আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারব না। পরের দিন দেখি অফিসে বের হওয়ার সময় হান জিয়নের হাতে ওই মনোরোগ বিশেষজ্ঞের কার্ডটা দেয়। হান বলে, আজকে ওনার সাথে তোমার মিটিং করতে হবে। জিয়নের মনে হয়, আমি তো এতটা অসুস্থ না যে আমাকে মনোরোগ বিশেষজ্ঞের সাথে মিট করতে হবে, আমি তো এমনিতেই হ্যাঁ বলেছিলাম। তারপর হান অনেক জোর করার পর সে রাজি হয়ে যায়। এরপর জিয়ন যখন সেখানে পৌঁছায় সে জানতে পারে শুধুমাত্র টেস্টের জন্য অনেক টাকা লাগবে, এজন্য সে চিকিৎসা না নিয়ে সেখান থেকে চলে আসে। হান যখন এই কথা জানতে পারে সে কিছুই বলতে পারে না। হান কিছুতেই বুঝতে পারে না তার স্ত্রীকে কিভাবে প্রস্তুত করবে। এদিকে আমরা দেখি জিয়ন বারবার শুধু অতীতের ঘটনা টেনে আনছে বা এগুলো মনে করছে। জিয়ন যখন স্কুলে পড়ত তখন সে টিউশন থেকে বাড়ি আসছিল, তখন তার পেছনে তার স্কুলেরই ইউনিফর্ম পরা একটা ছেলে দাঁড়িয়েছিল। জিয়নকে পরেশান দেখে সামনে বসা মহিলা জিজ্ঞেস করে, তোমার কি কোনো সমস্যা হচ্ছে মা? জিয়ন মুখে কিছু বলে না, শুধু ইশারা করে তার ফোনটা চায়। তারপর সে তার বাবাকে বাস স্ট্যান্ডে আসার জন্য মেসেজ করে। যখন বাস স্টপে আসে তখন সে ছেলেটাও জিয়নের পিছন পিছন নামে। ছেলেটি বলে, তোমাকে বলেছিলাম না বেশি হুঁশিয়ারি দেখাবে না। বাসটা কিছু দূরে যেতেই আবার বাসটা থেমে যায় এবং ওই মহিলা দৌড়ে জিয়নের কাছে আসে, কারণ ওই মহিলার মনে হয়েছিল মেয়েটা কোনো বিপদে রয়েছে। ওই মহিলা এসে এমন ভাব করে যেন সে জিয়নের আত্মীয়। তা দেখে ছেলেটা ভয় পেয়ে চলে যায়। ততক্ষণে জিয়নের বাবাও সেখানে চলে আসে। বাবাকে দেখে জিয়ন কান্না করে এবং পুরো ঘটনা খুলে বলে। উল্টো তার বাবা জিয়নকেই বলে, তুমি এত দূরে টিউশনে কেন ভর্তি হয়েছ? বাড়ির আশেপাশে কোনো একটা টিউশন নিতে পারোনি? স্কার্ট হাঁটু পর্যন্ত কেন? লম্বা স্কার্ট পরতে পারো না? কি প্রয়োজন সব ছেলে দেখে হাসার? তা তোমারই ভুল। জিয়ন বলে, আমি তো ছেলেটাকে চিনিও না, ওর সাথে কখনো কথাও বলিনি। এরপর জিয়নের বাবা বলে, মনে রেখো, তুমি যদি রাস্তায় চলতে গিয়ে রাস্তার কোনো পাথরের সাথে হোঁচট খাও তাহলে কি এই পাথরের ভুল ধরবে নাকি তোমার নিজের ভুল ধরবে? তখনই বাসের হর্নের শব্দে জিয়ন তার পুরনো স্মৃতি থেকে বেরিয়ে আসে। এরপর আমরা দেখি হানের মার সাথে হানের কথা হয়। হান ওই দিনের ঘটনার জন্য তার মায়ের কাছে ক্ষমা চায় এবং তার বউ যে অসুস্থ, মানসিক সমস্যায় ভুগছে, এগুলো তার মাকে বলে। এতে হানের মা জিয়নের জন্য কোনো সমবেদনা দেখায় না, উল্টো বলে, তুই ঠিক আছিস তো? আমি জানি না এই পাগল মহিলার সাথে তুই কিভাবে আছিস। এই কথা বলে সে ফিরে যায়। এরপর জিয়নের মায়ের জন্মদিন ছিল। হান অফিস থেকে ছুটি না পাওয়ার কারণে সে একাই বাচ্চার সব জিনিসপত্র এবং আরও কিছু জিনিস নিয়ে ট্রেনে মায়ের বাড়িতে পৌঁছায়। আমরা জানতে পারি তার মা একটা রেস্টুরেন্ট চালায়। মায়ের জন্য অপেক্ষা করতে করতে সে ফ্লোরেই ঘুমিয়ে পড়ে। এভাবে ছোটবেলায় সে যখন ফ্লোরে শুয়ে পড়ালেখা করছিল তখন তার মা পাশে বসে কাপড় গুছাচ্ছিল। জিয়ন তখন তার মাকে জিজ্ঞেস করেছিল, তুমি বড় হয়ে কি হতে চেয়েছিলে? তখন তার মা বলেছিল, আমি টিচার হতে চেয়েছিলাম। আর তুমি কি জানো, পড়াশোনায় তোমার মামার চেয়ে ভালো ছিলাম, কিন্তু তোমার মামার পড়াশোনা শেষ করার জন্য আমার বাবা মাঝপথে আমার পড়ালেখা শেষ করে দেয়। তারপর আমাকে একটা কাপড়ের ফ্যাক্টরিতেও কাজ করতে হয়েছে। তখন জিয়ন বলেছিল, তাহলে তুমি এখন টিচার হচ্ছ না কেন? জিয়নের মা বলেছিল, এখন আমাকে তোমার ভাই বোনদের খেয়াল রাখতে হয়, আমার লাইফে আমার স্বপ্ন পূরণ কখনোই হবে না। এরপর যখন বাস্তবে চোখ খুলে সে দেখতে পায় তার মা কাজ থেকে ফিরে এসেছে। সন্ধ্যায় তার জন্মদিনে জিয়নের খালা ফুফুরা এসেছে। তারা এসে যখন দেখে যে জিয়নের ছোট ভাই কিচেনে হেল্প করছে, এই বিষয়টা তাদের পছন্দ হয় না। তারা বলে, ছেলেদের জায়গা যদি কিচেনে হয় তাহলে তোমার বাড়িতে দুইটা মেয়ে রয়েছে কিসের জন্য? এখানে জিয়ন কোনো প্রতিবাদ করে না, কিন্তু সে বাড়িতে ফিরে আসার পরে নতুন একটা জোশ পায়, কারণ সে বুঝতে পেরেছে তার মায়ের মতো তার ভাগ্যেও হতে চলেছে। সে সাহস করে পূর্বে যে মহিলা বস ছিল তার সাথে একটা মিটিং রাখে এবং সেখান থেকে সে চাকরির অফার পেয়েও যায়। তারপর যখন জিয়ন হানকে খুশির খবরটা জানায় তখন হান বলে, আমরা দুজনেই যদি চাকরি করি তাহলে আমাদের মেয়ের দেখাশোনা কে করবে? তারপরও হান তার বউয়ের খুশির জন্য রাজি হয়ে যায়। হানের সেই দিনের কথা মনে পড়ে যখন তারা বাবা মা দাদা দাদি হতে চেয়েছিল, কিন্তু তার স্ত্রী জিয়ন তখন কোনো প্রস্তুত ছিল না।
জিওনকে রাজি করাতে বলেছিল, তুমি টেনশন নিও না, তোমার ঘরের কাজে আমি সাহায্য করব, তাড়াতাড়ি অফিস থেকে ফিরে আসব, আরও অনেক কিছুই বলেছিল। কিন্তু বাস্তবে তো এমনটা হয়নি, বরং জীবনের সংসার কেরিয়ার দুটোই উল্টাপাল্টা হয়ে গেছে। এজন্যই হয়তো সে ডিপ্রেশনে ভুগছে বা অসুস্থ হয়ে যাচ্ছে। এরপর যখন সিন চেঞ্জ হয়, আমরা হানের অফিসে দেখি মিসেস জিয়া নামে একজন স্টাফ এখনও পৌঁছায়নি বলে ওখানকার বস অনেক রেগে রয়েছে। তখনই মিসেস জিয়া তার 2 বছরের ছেলেকে নিয়ে অফিসে আসে, যার জ্বর এসেছে। কারণ তার হাজবেন্ড বাচ্চার খেয়াল রাখতে পারবে না, উল্টো আরও বাচ্চাকে ডে কেয়ার সেন্টারে রেখে আসতে বলে। কিন্তু সে তো তার অসুস্থ বাচ্চাকে ডে কেয়ার সেন্টারে রেখে আসতে পারবে না, কিংবা বাড়িতেও রেখে আসতে পারবে না, এজন্য সাথে করে নিয়ে এসেছে। এতে বস রেগে বড় বড় চোখ করে তাকে তাড়াতাড়ি রিপোর্ট জমা দিতে বলে। জিয়া তখন মাথা নিচু করে ভাবতে থাকে, মা হওয়াটা যেন একটা অপরাধ। অন্যদিকে আমরা দেখি জিওন তার নতুন অফিসে জয়েন করার প্রস্তুতি শুরু করে দেয়। অলরেডি সে 4 বছর গ্যাপ দেওয়ার কারণে অনেক পিছনে পড়ে গিয়েছে, কিন্তু এখনও কোনো বেবি সিটারের ব্যবস্থা হচ্ছে না। ওরা দুজনেই যদি চাকরি করে তাহলে বাচ্চাকে দেখবে কে? জিওন চিন্তিত হয়ে অনলাইনে অনেক বেবি সিটার খোঁজে। জিওনের এমন টেনশন দেখে হান এক ঝটকায় তার চিন্তা দূর করে দেয়। সে বলে, তুমি তো 4 বছর কেরিয়ার থেকে ব্রেক নিয়েছিলে, এবার আমার পালা। আমি প্যারেন্টিংয়ে একটা লিভ নিতে চাচ্ছি, আর আমি 1 বছরের জন্য একটা অ্যাপ্লাই করে দেই। তুমি বাইরে কাজ করো, আমি সংসার সামলাচ্ছি। কিন্তু জিওন মানা করে দেয়। হান সিদ্ধান্ত নেয়, বলে কোনো সমস্যা নেই, আমি এতটুকু তোমার জন্য করতেই পারি। জিওন এতে অনেক খুশি হয়। খুশি হয়ে সে তার শাশুড়িকে কল দেয় এবং বলে, আমি আবার চাকরি নিয়েছি। তখন শাশুড়ি বলে, তাহলে আমার নাতিকে দেখবে কে? তখন জিওন বলে, হান 1 বছরের জন্য কাজ থেকে ব্রেক নিয়েছে। এটা শুনে শাশুড়ি অনেক রাগ করে বলে, তুমি আমার ছেলের কেরিয়ার নষ্ট করে দিচ্ছ। রেগে ফোন কেটে দেয় এবং জিওনের মাকে কল দেয়। গাল মন্দ করে বলে, আপনার মেয়ে কত টাকা উপার্জন করতে পারবে? এমনিতেই আপনার মেয়ের মাথায় সমস্যা, মানসিকভাবে অসুস্থ, ওর কাছ থেকে কি আশা করা যায়? আমার ছেলে অনেক ভালো পড়ালেখা করেছে, আমার ছেলের কেরিয়ার নষ্ট করতে বসেছে আপনার মেয়ে। তখন আমরা দেখি হঠাৎ করে জিওনের মাও চেঞ্জ হয়ে যায়। বলে, আমার মেয়ে আপনার ছেলের থেকে অনেক বেশি মার্কস পেয়ে পড়ালেখা শেষ করেছে, এবং ওর যদি বিয়ে না হতো আপনার ছেলের চেয়ে অনেক বেশি প্রতিষ্ঠিত থাকত। একটা সফল ক্যারিয়ার গঠনের জন্য আমার মেয়ে পুরুষের চেয়ে বেশি দক্ষতা রাখে। এই বলে সে ফোন কেটে যায়। তারপরে নিজের মেয়ের জন্য চিন্তা হতে থাকে যে আমার মেয়ের মাথায় সমস্যা, এটার মানে কি? এই কথা ভেবে জিয়নের মা খুব দ্রুত জিয়নের বাড়িতে চলে যায়। গিয়ে জিয়নকে বলে, তুই চিন্তা করিস না মা, তুই চাকরি কর। তোর মা থাকতে তোকে কেউ বাধা দিবে না, আমি তোর সংসারের খেয়াল রাখব, আমার নাতনিকে আমি দেখব, তুই সুখে থাক, তুই উন্নতি কর। যখনই জিয়নের মা এসব বলে ফিরে যেতে লাগল, তখন আমরা দেখি জিয়ন তার নানির কণ্ঠে বলতে থাকে, আমার আদরের মিশু, তুই আর কত করবি সবার জন্য? অনেক করেছিস, এবার থাম। প্রথমে ভাইয়ের জন্য করেছিস, পরে স্বামীর জন্য, তারপর বাচ্চাদের জন্য। তোর বয়স হয়ে গিয়েছে, তুই এখন ক্লান্ত হয়ে গিয়েছিস। আমার বাচ্চা, তুই আমাকে ক্ষমা করে দিস, তোর জন্য আমি কিছুই করতে পারিনি। এটা যখন জিয়নের মা শুনে, জিয়নের মা বুঝতে পারে যে আমার মেয়ের আসলেই সমস্যা রয়েছে এবং সে খুব একটা ভালো নেই। তবে তার লাইফের কথাও তার মনে পড়ে। এটা ভেবেই সে তার মেয়েকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তখন হান এক কোনায় দাঁড়িয়ে সব কিছু দেখছিল। এরপর যখন জিয়নের মা বাড়ি ফিরে আসে, সে কারো সাথে কোনো কথা বলে না। তার স্বামী কাজ থেকে যখন ফিরে আসে আর ডাকাডাকি করতে থাকে, যিশু তুই কোথায়? আজকে আমার ছেলের জন্য কিছু নিয়ে এসেছি, তাড়াতাড়ি আয়। কিন্তু আজকে এই কথা শুনে জিয়নের মায়ের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে রুম থেকে বেরিয়েই ছেলের জন্য যে জিনিসটি এনেছিল সেটা মাটিতে আছড়ে ফেলে দেয় এবং বলে, এত বছর হয়ে গিয়েছে, নিজের ছেলের জন্য তুমি অনেক কিছু করেছ, মেয়েদের জন্য তুমি কবে নিয়ে আসবে? মেয়েদের জন্য কবে কি করেছ তুমি? কবে আমি দেখব যে তুমি মেয়ের জন্য কিছু নিয়ে এসেছ? এটা বলেই সে ফ্লোরে বসে কান্না করতে থাকে। তখন তার স্বামীও স্পিচলেস হয়ে যায়, কি বলবে বুঝতে পারে না। অন্যদিকে আমরা দেখি শাশুড়ির কাছ থেকে গালমন্দ শোনার পরে জিয়ন চাকরি করার স্বপ্ন আবারও ছেড়ে দিয়েছে। সে হানকে বলে, তুমি মুখে যাই বলো, আমার কাছে মনে হয় তুমিও তোমার মায়ের মতো চাও যে আমি আমার ক্যারিয়ার না গড়ি, আমি তোমার সংসার নিয়েই থাকি। এই কথা বলে কান্না করতে থাকে। তখন হান সাহস করে বলে, তুমি যা মনে করছো তা নয়,
তোমার একজন ভালো মনোরোগ বিশেষজ্ঞ দেখানো উচিত। হান তখন জিয়নকে কিছু ভিডিও দেখায়। এখানে জিয়ন অদ্ভুত আচরণ করছে এবং নিজেই কোনো আত্মীয় বা বন্ধুর সুরে কথা বলছে। এই দৃশ্য দেখে জিয়ন ভয় পেয়ে যায় আর হানের কাছে নিজের আচরণের জন্য ক্ষমা চায়। পরের দিন আমরা দেখি জিয়নের ভাই জিয়নের সাথে দেখা করতে এসেছে এবং তাকে সেই কলমটা দেয় যেটা তার বাবা জার্মান থেকে তার ভাইয়ের জন্য এনেছিল। এর সাথে জিয়নের বাবা আজকে জিয়নের জন্য অনেক কিছু পাঠিয়েছে। এখানে সবাই বুঝতে পারছে যে টুকটাক সবারই ভুল হয়েছে, এখন শুধরানোর দায়িত্ব সবারই। এরপর আমরা দেখি জিয়ন প্রথমবারের মতো একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে যায় এবং আস্তে আস্তে বুঝতে পারে কেন সে সবার থেকে আলাদা। অ্যাকচুয়ালি জিয়ন ছোটবেলা থেকেই তার আশেপাশে যা কিছু ঘটতে দেখছে এবং সে যেটা হতে চেয়েছে বা মনে যে স্বপ্নটা রেখেছিল সেটা সে একরকম দাফন করে ইচ্ছার বিরুদ্ধে সংসার করে গিয়েছে আর চুপচাপ থেকেছিল। কিন্তু সেটা ভিতরে জমতে জমতে আজকে একটা দাবানলের মতো তা বেরিয়ে পড়েছে, যা জিয়নের মাথা নিতে পারেনি। এজন্য সে আস্তে আস্তে মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়ে। জিয়ন বুঝতে পারে তার ভিতরে যে অনুভূতিগুলো রয়েছে সেগুলোকে মুক্ত করে দিতে হবে, সেগুলো ভিতরে আটকে রাখা যাবে না এবং নিজের মধ্যে অন্যের প্রাধান্য দেওয়া যাবে না। এরপর সিন চেঞ্জ হয়। প্রথম দৃশ্যে দেখানো হয় যেখানে কিছু লোকেরা স্ত্রীদেরকে স্বামীর টাকার উপর পালিত বলেছিল। জিয়ন তখন চুপচাপ শুনেছিল। আজকে ক্যাফেতেও ঠিক এমন একটা কথা ওঠে, তবে আজকে জিয়ন চুপ করে থাকে না আর তার অনুভূতি লুকিয়ে রাখে না। সে ডাইরেক্ট তার অনুভূতি শেয়ার করে দেয়। সে উচ্চ স্বরে এটার প্রতিবাদ করে। সে বোঝায়, তোমরা বাইরে কাজ করছো, এর জন্য তোমাদের কাজ কঠিন, আর আমরা ঘরের কাজ করছি, আমাদের কাজ সহজ, এরকম নয়। তার ভিতরে কথাটা চাপা রাখে না, সরাসরি বলে দেয়। ফলে সবাই তাকে বাহবা দেয়। এরপর আমরা দেখি জিয়নের ভিতরে যে কথাগুলো চাপা ছিল এবং সে লাইফ থেকে যেগুলো শিখেছে বা বুঝতে পেরেছে সেগুলো নিয়ে সে লিখতে শুরু করে। এগুলো লিখতে লিখতে অনেক রিসার্চ করে এবং রিসার্চ করা লেখাগুলো একসময় বইয়ে রূপ নেয়। তারপর সেই বইটা এমন বেশি হিট হয়ে যায় যে সে একজন লেখিকা হিসেবে পরিণত হয়। ফাইনালি জিয়ন একটা শান্তির জায়গা খুঁজে পায়। মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এতক্ষণ এই মুভিটি দেখে কেমন লাগলো তা কমেন্ট করে জানাবে। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।